এসএসসি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, এটা একটা ফাও কথা, একটা ভুয়া কথা, আর কিছু না। তোমার প্রিপারেশন খারাপ মানে তুমি একটা গর্তে পড়ে গেছো, ওই গর্ত থেকে তুমি নিজেকে যদি টেনে না তুলো, কেউ তোমাকে আসবে না টানতে। স্যার কখনো এই জিনিসটা দেখবে না যে তুমি সারা বছর পড়াশোনা করছো কিনা। স্যার জাস্ট এই জিনিসটা দেখবে যে পরীক্ষাতে যা যা আসছে সেগুলো তুমি ঠিকমতো ডেলিভার করতে পারছো কিনা। সো মাঠের খেলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার প্র্যাকটিস ম্যাচে তুমি কি করছো ডাজেন্ট ম্যাটার। আসসালামু আলাইকুম, এসএসসি 2025 ব্যাচের প্রিয় ভাইয়াপুরা। আজকের ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। আমি চেষ্টা করবো যত সম্ভব হচ্ছে নিজের অনেস্ট ওপিনিয়নগুলো তোমাদের সাথে শেয়ার করতে। একদম বড় ভাই হিসেবে তোমাদেরকে যা যা জানানো প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা আজকে প্রত্যেককে নিয়ে কথা বলবো, যাদের প্রিপারেশন খারাপ, যাদের প্রিপারেশন মোটামুটি এবং যাদের প্রিপারেশন অনেক ভালো, তাদের প্রত্যেকের জন্য কথা বলবো, ঠিক আছে? প্রথম মাইন্ডসেট শিফটটা করতে বলবো তাদের জন্য যাদের প্রিপারেশন একদম খারাপ। ধরো টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে, বা লাস্টে 1-2 মাস ছিল, কোনো কারণে তুমি অসুস্থ ছিলা, বা কোনো কারণে পড়াশোনা হয় নাই, শেষ মুহূর্তে কি করলে ভাই এই 1 মাসে ঘুরে দাঁড়াইতে পারবো, তাদের জন্য কিছু কথাবার্তা বলবো। প্রথম যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে ডোন্ট গেট স্টাক। এসএসসি 2021 থেকে আমি পড়াচ্ছি, এখন তোমরা এসএসসি 25 অর্থাৎ 4-5টা বেচ কিন্তু আমি অলরেডি পড়াই ফেলছি। সো প্রত্যেক বছরই দেখা যায় যে শেষ মুহূর্তে এসে কিছু কিছু স্টুডেন্ট পাওয়া যায় যে স্টুডেন্ট লাস্ট 1 মাসেই খেলা করাই দিছে। ধরো তার প্রিপারেশন একদম খারাপ ছিল, শেষ 1 মাসে এমন সে পড়াশোনা করছে যে পড়াশোনার কারণে তার প্রত্যেক সাবজেক্ট A+ চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু অবাস্তব কোনো কথা না। সো তারা কি এমন করতো যে কারণে এই 1 মাসে তারা ঘুরে দাঁড়াইতে পারছে? তারা যে জিনিসটা করতো সেটা এক জায়গায় বসে থাকতো না, ঠিক আছে? যে আমার তো এখন কিছুই করার নাই, লাস্ট 1 মাস আছে, এই 1 মাসে আর কি এমন হবে, ওই জিনিসটা না। যতটুকু সময় আছে, আমার যদি 1 ঘন্টাও সময় থাকে, ওই 1 ঘন্টার ভিতরে আমি যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে ঠিকমতো ডেলিভার করতে পারি, স্যার তো কখনো এটা দেখবে না যে আমি সারা বছর পড়াশোনা করছি কিনা। স্যার এই জিনিসটা দেখবে যে পরীক্ষার খাতাতে ঠিকমতো তুমি লিখতে পারছো কিনা। সো পরীক্ষার খাতাতে লেখার জন্য যতটুকু সময় আছে ওই সময়টাকে কাজে লাগাও। তুমি দেখবে যে পরীক্ষার হলে প্রশ্নটা পাওয়া মাত্রই অনেক বেশি আফসোস হয়েছে যে এই প্রশ্নগুলা বা এই টাইপের জিনিস তো আমি জানতাম আসবে, আমি কেন আর একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করি নাই। কখনো এরকম প্রশ্ন আসবে না যে তুমি একদম জানতাই না। পরীক্ষার প্রশ্নটা পাওয়া মাত্রই দেখবা যে বেশিরভাগ ইউটিউব চ্যানেল বা স্যাররা যে জিনিসগুলো বলতেছিল ইম্পর্টেন্ট, সেখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসছে, এরকম না যে অন্য জায়গা থেকে প্রশ্ন আসছে। তো তার জন্য যে জিনিসটা করতে হবে যে এক জায়গায় বসে থাকা যাবে না, নিজের যতটুকু সময় আছে ওইটার মাঝে বেস্ট অফ দ্য বেস্ট ইফোর্টটা দাও। সো এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা সবসময় জিনিসটা মনে রাখবা, উইন্স ক্রিয়েট সাকসেস বাট কামব্যাকস মেক্স হিস্ট্রি, ঠিক আছে? অর্থাৎ নর্মালি সচরাচর কোনো একটা দল ফুটবল খেলায় যদি এই জিনিসটা হয় যে সে 3-0 গোলে জিতে গেছে, তাহলে তাকে যতটুকু সেলিব্রেট করা হবে বা তাকে যতটুকু অ্যাপ্রিশিয়েট করা হবে, তার চেয়ে বরঞ্চ সে 2 গোলে 70 মিনিট পর্যন্ত পিছাইছিল, সেখান থেকে পরবর্তী লাস্ট 20 মিনিটে সে 3টা গোল দিছে, সে 3টা গোল দিয়ে 3-2 জিতছে। ওই খেলাটা তোমার কাছে কতটা বেশি মনে থাকবে, ওই কামব্যাকটা কত বেশি মনে থাকবে তোমার, চিন্তা করে দেখো। সো এখন তোমাকে ওই দলটার মতো করে লড়তে হবে। 70 মিনিট পর্যন্ত তুমি 2-0 গোলে পিছিয়ে আসো, ডাজেন্ট ম্যাটার, মন খারাপ করার কোনো কারণ নাই। নেক্সট 20 মিনিট তুমি এমন একটা ফাইট দাও যাতে তুমি 3-2 জিততে পারো, ঠিক আছে? ওই জিনিসটা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট হবে। একটা ভালো ছাত্র গোল্ডেন A+ পাইলে পাড়া প্রতিবেশী বা আশেপাশের মানুষজন তাকে যতটুকু বাহবা দেয়, একটা খারাপ স্টুডেন্ট যার কিনা A+ পাওয়ারই কথা ছিল না, সে যদি গোল্ডেন পায় তাহলে দেখবা যে চারপাশে কিন্তু লাড়া পড়ে যায়। সো ওই জিনিসটা মনে রাখতে হবে। তুমি তোমার বাবা মাকে প্রাউড ফিল করানোর জন্য একমাত্র হাতিয়ার, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করো। নেক্সট 20 থেকে 30 দিন জাস্ট পড়াশোনা, আর কিছু না। এই এসএসসি পরীক্ষার একটা রেজাল্ট একদম ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত দেখবা তোমার পিছু ছাড়তেছে না। সো ওই রেজাল্টটাকে নিজের মন মতো করে গড়ে নেওয়ার কিন্তু এখনই লাস্ট সময়। ওই প্রচেষ্টাটা যখন তুমি দিতে পারবা, ওই ইন্টেন্সিটিতে যখন খেলতে পারবা, তখন দেখবা যে নিজের কাছে নিজে হিরো হবা যে আমি ওই পরিস্থিতি থেকে এখানে আসতে পারছি, সুতরাং আমি আরো অনেক কিছু করতে পারবো লাইফে। আমার এসএসসি বায়োলজির কথা বলি, এসএসসি বায়োলজিতে কিন্তু আমি খুবই বাজে ছিলাম, খুবই দুর্বল ছিলাম। আমার পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার পর মাত্র 3টা এরকম চ্যাপ্টার শেষ হয়েছে, 3টা চ্যাপ্টার শেষ হয়েছে, 3টা চ্যাপ্টার আমি মোটামুটি পারি। সেখান থেকে এসএসসি বায়োলজিতে আমি 91 পাইছি। সো চিন্তা করতে হবে যে টেস্ট পরীক্ষার পর আমি কি পরিমাণ পড়াশোনা করছি। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে এন্ড রেজাল্ট ম্যাটার করে। তোমার প্রিপারেশন কি ছিল, তুমি প্রস্তুতি ম্যাচে কত রান করছিলা, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এখন তোমাদের মনে যে জিনিসটা প্রশ্ন হবে যে ভাই অনেক তো মোটিভেশন দিলেন, এবার আসেন কাজের কথায়। কিভাবে বেস্ট প্রিপারেশন আমি নিতে পারি? যাদের প্রিপারেশন খুবই খারাপ তারা ফার্স্টে যে জিনিসটা করার চেষ্টা করো সেটা অ্যাট ফার্স্ট লার্ন দ্য আর্ট অফ ডেলিভারি। কিভাবে পরীক্ষার খাতায় ঠিকমতো প্রেজেন্ট করতে হবে সেই জিনিসটা আগে শিখো। পরীক্ষার খাতায় সৃজনশীল কিভাবে পার্ট বাই পার্ট লিখলে 10-10 পাওয়া যায়, কিভাবে এমসিকিউতে ডিল করতে হয়, চিত্র কিভাবে আঁকতে হয়, সবকিছু নিয়ে কিন্তু ভাইয়া ভিডিও বানাইছি, ঠিক আছে? এই ভিডিওগুলো একটু দেখলেই দেখবা যে তুমি কিন্তু জেনে যাচ্ছ, ঠিক আছে? সো আমি হাইলি সাজেস্ট করবো তোমরা অবশ্যই 4টা ভিডিও দেখবা, বেশি না, জাস্ট 4টা ভিডিও দেখবা চ্যানেলে গিয়ে। একটা আমাদের এমসিকিউর উপর নেওয়া এই ভিডিওটা, এটা দেখলে এমসিকিউর যত সিক্রেট স্ট্র্যাটেজি আছে 25 পাওয়ার সবকিছু কিন্তু ভাই বলে দিচ্ছি। সো এই জিনিসটা এমসিকিউতে কাজে লাগবে। চিত্র কিভাবে আঁকবে সেটার জন্য প্রসেসটা বলছি এই ভিডিওতে, আর চিত্রের জন্য ইম্পর্টেন্ট কোনগুলা সেগুলা বলছি এই ভিডিওতে।
এই ভিডিওতে বলছি চিত্রের জন্য কি কি টপিক ইম্পর্টেন্ট, এই জিনিসটা দেখো। আর হচ্ছে সৃজনশীল লেখার মাস্টার প্ল্যান। এই 4টা বা 5টা ভিডিও দেখলে আশা করি এসএসসি পরীক্ষা অ্যাটলিস্ট বায়োলজি সাবজেক্টে কিভাবে ডেলিভারি করতে হবে, খাতায় কিভাবে তোমার লিখতে হবে, সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর আমি কিন্তু বারবারই বলতেছি যে খাতায় তুমি কিভাবে লিখতেছো সেই জিনিসটা আলটিমেটলি ম্যাটার করে, ঠিক আছে? তো ওই জিনিসগুলোই এই ভিডিওগুলোতে বলে দিচ্ছি, জাস্ট এই ভিডিওগুলো দেখো, আর কিছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসো যে এখন কি করব। এখন যে জিনিসটা করব, প্রত্যেকটা সাবজেক্টে আমরা সেই সকল চ্যাপ্টারগুলো কভার করব ফার্স্টে, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। অর্থাৎ সেই 20% সিলেবাস তুমি এখন ভালো করে শেষ করো, যেগুলো থেকে 80% প্রশ্ন আসে। তোমার প্রিপারেশন খারাপ, সুতরাং আমি ধরে নিচ্ছি তোমার এই 20% সিলেবাস এখনো শেষ হয় না, ঠিক আছে? সো ওই চ্যাপ্টার, ওই টপিকগুলো ভালো করে পড়ো। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে বায়োলজির ক্ষেত্রে চ্যাপ্টার 11 ইজ সুপার ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 11 থেকে কি ইম্পর্টেন্ট? পুং গেমিটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি। চ্যাপ্টার 12-এর বংশগতীয় যে রূপগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর চ্যাপ্টার 5-এর মাঝে যে বিভিন্ন খাবারের পরিপাকগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। বিএমআর ইম্পর্টেন্ট। এরপর যদি বলো যে জীবনী শক্তি থেকে কি ইম্পর্টেন্ট, জীবনী শক্তি থেকে অবাধ শোষণ, গ্লাইকোলাইসিস, এগুলো ইম্পর্টেন্ট। রেচন প্রক্রিয়া বা চ্যাপ্টার নাম্বার 8 থেকে দেখবা যে বৃক্কের চিত্রটা আসছে অথবা নেফ্রনের চিত্র আসছে। বৃক্ক বিকল হলে কি চিকিৎসা হতে পারে, এগুলাই দেখবো ঘুরে ফিরে হচ্ছে প্রশ্ন আসছে। তো তুমি জানো যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, কেন তুমি এইগুলোতে হচ্ছে ভালো করে প্রিপারেশন নিচ্ছ না? আমি জাস্ট এটা বলবো যে প্রত্যেকটা সাবজেক্টে এরকম 20% সিলেবাস আছে যেখান থেকে 80% প্রশ্ন আসে। অ্যাটলিস্ট এটা হচ্ছে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সত্য। এসএসসি, এইচএসসি এরকম যে বোর্ড এক্সামগুলো আছে সেগুলোতে প্রশ্ন খুব বেশি হচ্ছে চেঞ্জ করা হয় না, সেগুলোতে ঘুরিয়ে ফিরে একই প্যাটার্নে প্রশ্ন করা হয়। সো এখন নেক্সট 1 মাসে তোমার কাজ হচ্ছে এই 20% সিলেবাস একদম ভালো করে শেষ করা। এরপর এক্সট্রা সময় থাকলে তখন হচ্ছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে সময় দিবা, বাট এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষায় দেখবা প্রশ্নর প্যাটার্ন হচ্ছে অবশ্যই রিপিট হবে, কারণ স্যারদের হাত হচ্ছে বাঁধা। স্যারদেরকে বলা হয় স্ট্রিক্টলি যে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যেই স্টুডেন্ট আছে সেও যাতে আনসার করতে পারে, সেও যাতে পাস করতে পারে, ওইরকমভাবে প্রশ্ন সেট করেন। এসএসসি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, এটা একটা ফাও কথা, এটা ভুয়া কথা, আর কিছু না। এরপর চেঞ্জ নাম্বার 2, এই জিনিসটা হচ্ছে যাদের প্রিপারেশন ভালো, যাদের প্রিপারেশন খারাপ, সবার জন্য প্রযোজ্য। সবাই এই জিনিসটা এখন থেকে ফলো করো। সেই জিনিসটা কি? স্টপ গিভিং অর্ডিনারি রিভিশন, ইউজ ফিল্টার টু গিভ এক্সট্রা অর্ডিনারি রিভিশন। আচ্ছা, অর্ডিনারি রিভিশন আর এক্সট্রা অর্ডিনারি রিভিশনের মাঝে পার্থক্য কি? সেই জিনিসটা হচ্ছে, অনেকে ধরো হচ্ছে তোমার এই একটা চ্যাপ্টার, ঠিক আছে, জীবের প্রজনন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা ধরো রিভিশন দেওয়ার ক্ষেত্রে অনেকে যে জিনিসটা করে যে এই চ্যাপ্টারটা আমার পড়তে হবে এই শুরু থেকে হচ্ছে একদম ধরো প্রজনন জীবের অন্যতম বৈশিষ্ট্য, এটা থেকে রিডিং পড়া শুরু করে রিডিং পড়তে হচ্ছে পুরো চ্যাপ্টার শেষ করে, ঠিক আছে? সো এটা হচ্ছে এক টাইপের রিভিশন, যে জিনিসটাকে আমি বলতেছি অর্ডিনারি রিভিশন। যে রিভিশন দেখবো যে খুব বেশি ইফেক্টিভ হবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে রিভিশনের স্ট্র্যাটেজি বা রিভিশনের কৌশলটা হচ্ছে ভুল। তুমি জানো এই ফুল চ্যাপ্টারটা আমাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই চ্যাপ্টারের মাঝে সব টপিক কি ইম্পর্টেন্ট? সব টপিক কি হচ্ছে সৃজনশীল আসবে? সৃজনশীলে কি সব টপিক আসবে? আনসার হচ্ছে না। এখানে কিন্তু সিলেক্টিভ কিছু টপিক আছে যেখান থেকে সৃজনশীলে প্রশ্ন আসবে। ফর এক্সাম্পল, ধরো এখানে পুং গেমিটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি, এই টপিকগুলো হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সো এই টপিকগুলো তুমি যখন পড়তেছো তখন জাস্ট রিডিং কেন দিয়েছো বা কেন জাস্ট হচ্ছে মুখস্থ করার চেষ্টা করতেছো, বরঞ্চ চিন্তা করো এরকমভাবে, একটা ফিল্টার ইউজ করো, ঠিক আছে? স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রামে তো ভালো ফিল্টার ইউজ করতে পারো। সো এই ক্ষেত্রে একটা ফিল্টার ইউজ করো। সেই ফিল্টারটা কি? সেই ফিল্টারটা হচ্ছে এইটা পরীক্ষাতে কীরকমভাবে আসছে, বিগত বছরের যে পরীক্ষা প্রশ্নগুলো আছে সেগুলোতে এই যে টপিকটা আমি পড়তেছি, স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি বা পুং গেমিটোফাইটের উৎপত্তি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা পরীক্ষাতে কীরকমভাবে আসছে, প্রশ্নটা কীরকমভাবে আসছে। তাহলে এই ফিল্টারটা ইউজ করে তুমি যখন হচ্ছে পড়বা তখন তোমার মাইন্ডে কিন্তু থাকবে যে আচ্ছা আমার পরীক্ষাতে ধরি পুং গেমিটোফাইটের উৎপত্তির এই জিনিসটা এরকমভাবে হচ্ছে প্রশ্ন আসছে, তাহলে আমি সেই জিনিসটার হচ্ছে আনসার লিখতেছি। এখন তুমি যখন হচ্ছে সৃজনশীল প্রশ্ন আনসার করা শুরু করো, এরকমভাবে কি তুমি গদ লেখা শুরু করবা? এরকমভাবে গদ লেখা কি শুরু করবা? না, তুমি কিন্তু পয়েন্ট আকারে লিখো। সো যখন হচ্ছে শিখতেছো তুমি তখন পয়েন্ট আকারে শিখো, তাইলে তো হইলো। তাহলে যেই জিনিসটা হবে, পরীক্ষার প্রশ্নটা পাওয়া মাত্রই তোমার আর কোনো দ্বিধা থাকবে না, তোমার আর চিন্তা করতে হবে না যে আচ্ছা এই জিনিসটা এরকমভাবে শিখছিলাম, এটাকে এরকমভাবে সাজাইতে হবে। সো সাজানোর সময়টা লাগবে না, তোমার কিন্তু সময় বেঁচে যাবে। জিনিসটা অনেকটা হচ্ছে ক্রিকেটের একটা এক্সাম্পল দিই। মুশফিকুর রহিম আর বিরাট কোহলির মাঝে পার্থক্য কী? মুশফিকুর রহিম যখন হচ্ছে প্র্যাকটিস করে, সে জাস্ট হচ্ছে এই জিনিস চিন্তা করে যে লেগ স্পিন সে প্র্যাকটিস করতেছে, লেগ স্পিন বল করতেছে একজন, সেটা প্র্যাকটিস করতেছে সে কখনোই এই জিনিসের চিন্তা করে না যে নেক্সট ম্যাচে আমার হচ্ছে রশিদ খানকে ফেস করতে হবে। সো আমি চিন্তা করবো যে রশিদ খানের ফেস করতেছি, তাহলে তার প্রিপারেশনটা একরকম হইতো। আর সে জাস্ট একটা লেগ স্পিন, আচ্ছা বল দেখতেছি, প্র্যাকটিস করতেছি, এটা এক ধরনের স্ট্র্যাটেজি। সেই জন্য দেখা গেছে যে মুশফিকুর রহিম প্রচুর প্র্যাকটিস, বাট হচ্ছে
ম্যাচে গিয়ে সে যখন খেলতে নামে তখন হচ্ছে সে ডাব্বা মারে। অন দ্য আদার হ্যান্ড বিরাট কোহলির ইন্টারভিউগুলো তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা যে সে বলতেছে আমি সবসময় ভিজুয়ালাইজেশনে বিশ্বাস করি। যখন হচ্ছে আমার নেক্সট সিরিজে অস্ট্রেলিয়ার সাথে খেলা, আমি সবসময় চিন্তা করি যে আমি জনসন রে খেলতেছি, আমি স্টার্ক রে খেলতেছি, ওইরকমভাবে চিন্তা করে করে আমি প্র্যাকটিস করি, যে কারণে মেইন ম্যাচ যখন আসে মেইন ম্যাচে কিন্তু তার জন্য খেলাটা ইজি হয়ে যায়। আমি কিন্তু তোমাদেরকে ওই জিনিসটাই বলতেছি, কখনো জাস্ট স্ট্রিগেমেটোফাইটের উৎপত্তি এটা আমাকে মুখস্থ করতে হবে বা রিভিশন দিতেছি এই ফর্মেটে আগায়ও না। তোমরা যার যে জিনিসটা করবা যে প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো যখনই তুমি রিভিশন দিয়েছো তখন একটা ফিল্টার ইউজ করো যে স্ট্রিগেমেটোফাইটের উৎপত্তি সেটা বিগত বছরে বোর্ড পরীক্ষাতে কত রকমভাবে আসছে, ওই জিনিসটার আমি আনসার লিখতেছি, ওই জিনিসটা আনসার লিখতেছি, পয়েন্ট আকারে আমাকে শিখতে হবে, ওরকমভাবে ওই ফর্মেটে হচ্ছে তুমি প্র্যাকটিস করো। তাহলে যে জিনিসটা হবে যে এই রিভিশনটা তোমার কাজে লাগবে, এক্সট্রা অর্ডিনারি একটা রিভিশন হবে। ঠিক আছে, পরীক্ষার হলে প্রশ্নটা পাওয়া মাত্র তোমার ওই মাইন্ডে হচ্ছে সাজাইতে হবে না যে আচ্ছা এটা সৃজনশীল আমি লিখতেছি, পয়েন্ট আকারে আমি এরকমভাবে ব্যাখ্যা করবো, ওই সময়টা লাগবে না, কারণ তুমি অলরেডি হচ্ছে সাজিয়ে হচ্ছে প্রিপারেশন দিছো। সো সাজিয়ে প্রিপারেশন নাও, সাজিয়ে রিভিশন দাও, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড চেঞ্জ। ঠিক আছে, সেকেন্ড চেঞ্জ। এবার আসলে থার্ড চেঞ্জ, যারা হচ্ছে প্রিপারেশন মোটামুটি ভালো তোমাদের জন্য আসলে অ্যাডভাইস দেওয়াটা একদমই সহজ। ঠিক আছে, কারণ তোমাদের প্রিপারেশন অলরেডি অনেক ভালো। তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোতে সত্যি কথা বলতে এ প্লাস মিস যাওয়ার চান্স হচ্ছে লেস দেন 10%, 10%-এরও কম এ প্লাস মিস যাওয়ার চান্স। কারণ যেহেতু তোমাদের প্রিপারেশন ভালো, সো আমি এই জিনিসটা গেস করে নিচ্ছি যে পুরো বছর হচ্ছে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে সময় দিছো, এগুলোর প্রিপারেশন তোমার অলরেডি ভালো, তোমার এ প্লাস মিস যাবে না, বরঞ্চ তোমার টার্গেট থাকা উচিত প্রত্যেকটাতে কীভাবে 90+ নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, সো গ্রুপ সাবজেক্টে তোমার কোনো সমস্যা হবে না আশা করি। তোমার যেখানে হচ্ছে মিস যাবে, ভাই আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমি জানি যে কোন জায়গাতে তোমাদের সমস্যা হতে পারে। ঠিক আছে, সো তার জন্য ভাই বলে দিচ্ছি, আমার কিন্তু বাংলাতে এ প্লাস মিস গেছিলো, এসএসসিতে কিন্তু আমি বাংলাতে এ প্লাস মিস করছিলাম। সো এই বাংলাতে এ প্লাস মিসের কারণে কিন্তু আমার যে জিনিসটা হয়েছিল যে বাকি পরীক্ষাগুলো কিন্তু একটু খারাপ হয়ে গেছিলো। সো তোমাদের জন্য 1 নাম্বার সতর্কীকরণ, নন গ্রুপ সাবজেক্টগুলোতে বেশি মনোযোগ দাও, অর্থাৎ বাংলা, ইংরেজি, এরপর হচ্ছে সমাজবিজ্ঞান মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় যেটা, এরপর ধর্ম, এগুলোতে খুবই গুরুত্ব দাও। এই শেষ মুহূর্তে এই সাবজেক্টগুলোতে কিন্তু তোমার এ প্লাস মিস গেলে মিস যাবে, সুতরাং ভালো করে হচ্ছে প্রিপারেশন নাও। ঠিক আছে, শুরুর দিকের পরীক্ষাগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে বাংলা পরীক্ষা বা ইংরেজি পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে কোনো একটাতে তোমার যদি হচ্ছে পরীক্ষা খারাপ হয়ে যায়, দেখবা যে ওই মন খারাপ বা ওই যে খারাপ একটা অনুভূতি, সেই জিনিসটার কারণে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে তোমার কিন্তু একটা ইফেক্ট ফেলবে। ঠিক আছে, আমি নিজে এর ভুক্তভোগী। আমার বাংলাতে যদি এ প্লাস মিস না যাইতো আমি হয়তো বা আরও অনেক ভালো রেজাল্ট করতে পারতাম। ঠিক আছে, কারণ ওই যে মন খারাপ হয়ে গেছে, বাংলাতে এ প্লাস মিস গেছে, বা আমি জানি যে পরীক্ষাটা দেওয়ার পরই যেখানে হচ্ছে আমার হয়তো প্লাস আসবে না, এরপর কিন্তু বাকি পরীক্ষাগুলোতে সেটার ইফেক্ট পড়ছে। আমরা মানুষ, আমাদের উপরে কিন্তু এই জিনিসটার ইফেক্ট পড়ে। সুতরাং যারা ভালো স্টুডেন্ট আসো তারা হচ্ছে নন গ্রুপ সাবজেক্টগুলোতে গুরুত্ব দাও, আর প্রত্যেকটা সাবজেক্ট, সেটা গ্রুপ সাবজেক্ট হোক কিংবা হচ্ছে নন গ্রুপ সাবজেক্ট হোক, প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউতে গুরুত্ব দাও। তোমাদের যদি কোথাও মার্কস কাটা যায় বা মার্কস যদি কেটে যাওয়ার হচ্ছে পসিবিলিটি থাকে, সেটা হচ্ছে এমসিকিউ। সিকিউ তো তোমাদের কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ, সিকিউ তোমার হচ্ছে অলরেডি ভালো প্রিপারেশন আছে। সো এমসিকিউর উপর এক্সট্রা গুরুত্ব দাও। এমসিকিউর জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন একদম ভালো করে পড়ো, পাশাপাশি হচ্ছে যত বেশি পারা যায় প্র্যাকটিস করো। প্র্যাকটিসে হচ্ছে 60% সময় দাও, প্র্যাকটিসে 60% সময় দাও, আর মেইন বই রিভিশনে তোমরা হচ্ছে 40%-এর মতো সময় রাখতে পারো। ঠিক আছে, অর্থাৎ ধরো জীবের প্রয়োজনে একটা অধ্যায়, সেই অধ্যায়টা আমার ধরো 100 মিনিট লাগতো আগে পড়তে, সো আমি 40 মিনিটে চেষ্টা করবো সেই জিনিসটা রিভিশন দিতে, বাকি 60 মিনিটই আমিও ওই জিনিসটা বিগত বছরের বোর্ড পরীক্ষাতে কীরকমভাবে এমসিকিউ আসছে সেই জিনিসটা প্র্যাকটিসে কাজে লাগাবো। তোমাদের এখন জাস্ট প্র্যাকটিস দরকার, আর কিছু না। ঠিক আছে, আরেকটা জিনিস, তোমরা যে জিনিসটা করবা অবশ্যই হাতের লেখা সুন্দর করার চেষ্টা করো। এটা তুমি যত যাই বলো না কেন, এটা ম্যাটার করে, সত্যি কথা যেটা ম্যাটার করে। কিন্তু এই হাতের লেখা যা সুন্দর, সে এক্সট্রা প্রত্যেক পরীক্ষাতেই 5 থেকে 10টা নাম্বার বেশি পায়। 5 থেকে 10টা নাম্বার শুধুমাত্র তার হাতের লেখার কারণে হচ্ছে বেশি পাই। যে সৃজনশীলে লিখে 3-এ তুমি পাইছো 2, সে 3-এ 3ই পাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু সে একটা মার্কস কিন্তু আগাই গেল। এবং বেস্ট 11 সিলেক্ট করে যাও। ঠিক আছে, তোমাদের হচ্ছে উল্টা মধুর সমস্যা যে তুমি মোটামুটি বেশিরভাগ চ্যাপ্টারই পারো, সুতরাং কোন চ্যাপ্টারগুলো থেকে আনসার করবা সৃজনশীলে সেই জিনিসটা আগে থেকে ফিক্স করে যাও। এই জিনিসটা পরীক্ষার হলে গিয়ে ডিসাইড করার বিষয় না, তুমি আগে থেকে ঠিক করে যাও যে আমি ফিজিক্সের মাঝে এই চ্যাপ্টার থেকে হচ্ছে আনসার করবো, বা বায়োলজির মাঝে এই চ্যাপ্টার থেকে আমি সৃজনশীল আনসার করবো, এরকম একটা টার্গেট নিয়ে যাও। ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে যাতে হচ্ছে কনফিউশনে না পড়তে হয়। ঠিক আছে, তোমাদের সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা, দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে। আর যাদের হচ্ছে বায়োলজি প্রিপারেশন একদমই খারাপ, তারা কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। 1 মাসও এই কোর্সে ভর্তি হইলে অবশ্যই বায়োলজিতে এ প্লাস নিশ্চিত করা সম্ভব, কারণ সবগুলা ক্লাস একদম রেডি এবং টু দ্য পয়েন্টে হাইলি এডিট করা। সো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে তোমার সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা লাগবে, সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টাতে তুমি পুরা চ্যাপ্টার ধরো 2x স্পিডে দেখে হচ্ছে শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, সো তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।